দশম গ্রেড সহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, শহীদ মিনারে অবস্থান, দ্রুত প্রজ্ঞাপন চান নন এমপিও শিক্ষকরা। ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে তেজগাঁও সড়ক, যানজটে চরম ভোগান্তি, সন্ধ্যা হলেই মাদক কারবারি আর ছিনতাইকারী দৌরাত্ম্য। রিকশায় উঠলে ঘন্টার পর ঘন্টা, ফার্ম গেটে যাইতে ১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় লেগে যায়। এখানে কখনো কখনো দেখা যায় ওয়ার্কার কাজ করে, তারা খালি গায়ে কাজ করে। রংপুরে বঞ্চনা ঘুচিয়ে সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে চলছে নির্বাচনী প্রচার, সরব বিএনপি জামাত প্রার্থী, যোগ্যকে চান ভোটাররা। রাজধানীর ওয়ারিতে ব্যবসায়ীকে নয়, ডিবি গ্রেফতার করে নকল টাকার কারবারিদের, তদন্তের তথ্য, অভিযুক্ত দুজনই রোহিঙ্গা নাগরিক। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, ড্রেনের পানির মধ্যেই ঢালাই, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানল সুপার টাইফুন ফাংওয়াং, 2 জনের প্রাণহানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। এবং গার্দিওলার ১০০০তম ম্যাচ স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি, লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে দুর্দান্ত জয়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত ঘোষণার পর নাটকীয়ভাবে সিদ্ধান্ত পরিবর্তন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। চলমান কর্মবিরতি ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সোমবার বিকেলে অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবের সঙ্গে শিক্ষক নেতারা আবারও বৈঠক করবেন। দশম গ্রেড সহ ৩ দফা দাবি কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার শাহবাগে শিক্ষকদের লাঠি পেটা করে পুলিশ। এর প্রতিবাদে সারা দেশে রোববার থেকে পাঠদান বন্ধ রেখেছেন তারা। নেতারা অভিযোগ করেন, রোষানলে পরে তাদের একটি অংশ কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিলেও তা থেকে সরে এসেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এদিকে সোমবার বেলা ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নন এমপিও ঐক্য পরিষদ। রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নন এমপিও শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ছত্রভঙ্গ করতে জল কামান এবং সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এতে ১০০ শিক্ষক আহত হয়েছেন। পরে রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা, বলেন দাবি আদায় না করে ঘরে ফিরবেন না শিক্ষকরা। গেল কয়েকদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। উত্তেজনা বাড়ে তাদের দাবি অনুযায়ী আসলে, তো এই বিষয় নিয়ে সেক্ষেত্রে তারা গণমাধ্যমের সহযোগিতা চাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব। তার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ এই সরকারকে দায়িত্ব বহন করতে হবে। দর্শক, শিক্ষকদের আন্দোলন কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে তারেক মাহমুদ সুজন। প্রথমেই যাব সাফওয়ানের কাছে। এবং সাফওয়ান, আপনার কাছে জানতে চাইব যে প্রাথমিকের শিক্ষকরা দাবি পূরণে কোনো আশ্বাস পেয়েছেন কিনা, জানাবেন। মনি, তারা তাদের যে দশম গ্রেডে উন্নতি করার যে দাবি নিয়ে তারা শহীদ মিনারে এসেছেন, আজকে কিন্তু ৩য় দিন তাদের অবস্থান কর্মসূচি তারা এখনো জারি রেখেছেন। তবে গতকাল আসলে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সচিবের সঙ্গে কিন্তু তাদের একটা বৈঠক হয়েছে। তো সেই বৈঠকে তাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হয় যে তাদের দাবিটা আসলে মেনে নেওয়া হবে এবং এটি অর্থ মন্ত্রণালয়ে আসলে দেওয়া হবে। তো তারা আসলে সেই দাবিটি আসলে মেনে নেয়নি। তারা কিন্তু বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এটি প্রজ্ঞাপন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা শহীদ মিনার আসলে অবস্থান কর্মসূচি যেটি আসছে সেটি তারা চালিয়ে যাবেন। অর্থাৎ তারা কিন্তু এই যে আশ্বাসটি তারা আসলে
আসলে মেনে নিতে রাজি নন। তবে আমরা গণমাধ্যমে যেটা দেখতে পেয়েছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে তাদের যে কর্মসূচি অর্থাৎ তারা যে কর্মবিরতি আসলে চালু রেখেছে সেটি থেকে তারা সরে আসতে চান। অর্থাৎ আজকে থেকে 65,000 যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু ক্লাস পরীক্ষা চালু হবে আগের মতোই, সেটাই সবাই ধারণা করেছিল। তবে তারা রাত 12:40 দিকে তারা আসলে সেই সিদ্ধান্ত থেকে আসলে সরে আসে এবং বলেন যে তাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি সেটি তারা অব্যাহত রাখবেন। পাশাপাশি তারা আরেকটি বিচার যেটি দাবি করছেন যে তাদের উপর যে পুলিশের হামলা হয়েছে বা পুলিশের সংঘর্ষের যে ঘটনাটি সেখানেও তারা কিন্তু বিচার দাবি করেছেন এবং এখানে যারা হামলায় জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু উপদেষ্টার পদত্যাগের কথা কিন্তু বলেছেন, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন। পাশাপাশি তাদের দাবি মেনে না হলে কিন্তু শিক্ষা উপদেষ্টার কথাও তারা বলেছেন। তা আমরা যদি একটু একজনের সাথে একটু কথা বলতে চাই, তো গতকাল একটি আলোচনা হয়েছে আমরা জানতে পেরেছি, তো আলোচনা থেকে কি সিদ্ধান্ত হয়েছে? গতকাল আমাদের মন্ত্রণালয় আমাদের 4 জন শিক্ষক প্রতিনিধি সেখানে গিয়েছেন এবং তারা আলাপ আলোচনা করেছেন এবং সেখান থেকে আমাদের আজকে বলছে যে 5:30টায় আবার বসবেন। আমাদের অর্থ সচিব মহোদয় অনুপস্থিত ছিলেন, তিনি আজকে সহ বসবেন এবং আমাদের যে 3টি দাবি ছিল সেই দাবির ব্যাপারে তারা খুবই আন্তরিক এবং আজকে তারা সিদ্ধান্ত দিবেন। আর আমাদের যে গতানুগতিক যে কর্মসূচি ছিল যে আমাদের সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের যে লাগাতার যে কর্মবৃত্তি এবং আমাদের যে অবস্থান কর্মসূচি সেগুলো এখন চলমান রয়েছে এবং সেগুলো চলবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আসলে বৈঠকের কথা বলছেন, তো বৈঠক থেকে আসলে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আপনাদের দাবি মেনে নেওয়া হবে, তারপরও কেন আপনারা কর্মবিরতিতে আছেন? আপনারা জানেন মনে হয় বৈঠকে কোনো আসলে সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমাদের প্রাথমিক গণশিক্ষা সচিব মহোদয় এবং অর্থ সচিব মহোদয় সহ আজকে 5টা বৈঠক হবে। বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আমরা দাবি আদায় ছাড়া এবং প্রজ্ঞাপন ছাড়া এই মাঠ ছাড়ছি না। আপনারা জানেন আমাদের 3টি দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং 10 বছর এবং 16 বছরের যে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। আপনারা জানেন আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে। আমাদের এই কর্মসূচি সারা বাংলাদেশে যে কর্মবিরতি চলছে, কর্মবিরতিও চলবে এবং শহীদ মিনারের অবস্থান কর্মসূচি চলছে, সব অব্যাহত থাকবে। আমরা কি তাদের কথা শুনছিলাম? আসলে গতকাল সচিবালয়ে যে বৈঠক হয়েছে তারা বলছেন সেখানে অর্থ সচিব উপস্থিত ছিলেন না। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি আজকে অর্থ সচিবের উপস্থিতিতে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে সচিবালয়ে, সেটি বিকেল 5টায় কথা রয়েছে। তো সেখান থেকে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মবিরতি চলমান থাকবে। একই সাথে তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করবে। তো আমরা এখন আসলে প্রেস ক্লাবে যেতে চাই, সেখানেও শিক্ষকদের একটা আন্দোলন চলমান রয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আপনার কাছে সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন প্রেস ক্লাবে আমাদের জানাবেন। যেমনটি জানেন আজ টানা 9মতম দিনের মতো কিন্তু নন এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের সেই এমপিও ভুক্তের দাবিতে তাদের দাবি জানিয়ে আসছেন এবং তারা যেমনটি বলছেন তাদের এই দাবি স্বীকৃতপ্রাপ্ত যে সকল সচল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে। গতকাল রোববার কিন্তু তারা তাদের কর্মসূচির অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও উদ্দেশ্যে এই জায়গা থেকে রওনা দিয়ে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশের সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপের শিকার হন। তখন কিন্তু তারা কয়েকজন আহত হয়ে তারপর থেকে কিন্তু আজ সকাল থেকেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে তাদের সে দাবি দাওয়া জানাচ্ছেন। আমরা যদি কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলছেন তাদের যে এমপিওভুক্তের দাবি সেই দাবি না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি তারা অব্যাহত রাখবেন এবং তারা দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা পাঠদান করে আসছেন, কিন্তু তাদের সেই যেই চাহিদা তাদের যেই কাঙ্ক্ষিত বেতন সেটা তারা পাচ্ছে না। আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আপনারা এইভাবে আর কতদিন এখানে কর্মসূচি দিবেন? পরবর্তী কর্মসূচি কি? ধন্যবাদ। আমি এসেছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা মডেল কলেজ থেকে। আমি ওই কলেজের প্রিন্সিপাল। আমাদের এই এমপিও ভুক্তিটা যতক্ষণ পর্যন্ত সরকার ঘোষণা করবে না এবং পরিপত্র ঘোষণা করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে অনশন করে যাব। আজকে 9মতম দিনের মতো এখানে আপনারা আছেন, সরকার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? আমরা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত তেমন কোনো আশানুরূপ খবর আমরা পাইনি। এর আগে আমরা গত রমজান মাসে লাগাতার 18 দিন ধরে আমরা অবস্থান করেছিলাম, তখনও সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল। আশ্বস্ত করার পরেও কোনো কথা তারা রাখেনি।
তার পরবর্তীতে আবার আমরা সরকারের সাথে যোগাযোগ করি এবং আবার গত জুলাই আগস্টে রমজান মাসে বলেছিল যে আপনারা চলে যান, এপ্রিল এবং মে মাস থেকে এগুলো সব সম্পন্ন হবে, জুলাই মাস থেকে আপনারা বেতন পাবেন, কিন্তু সেটা করে নাই। পরে আমরা জুলাই মাসে আবার আন্দোলনের ডাক দেই, তারপরেও সরকার বাহাদুর বলল যে আপনারা চলে যান, আমরা দ্রুত কাজগুলো করে নিচ্ছি। যেমনটি বলছেন শিক্ষকরা যে তার আগে কয়েক দফা তাদেরকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে, সেই আশ্বাসের প্রতিফলন না হওয়াতে তারা কিন্তু তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং যেমনটি বলছেন যে তাদের যে নন এমপিভুক্তর যে দাবি, তাদের যে এমপিভুক্তের দাবি, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত প্রাপ্ত কিন্তু এখনও এমপিভুক্তের তালিকায় আসে নাই, সেই তালিকাভুক্ত না করা পর্যন্ত, চূড়ান্ত প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। তো এ ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নন এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন সম্পর্কিত সবশেষ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। শহীদ মিনার ও জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং তারেক মাহমুদ সুজন, এবং তারা শিক্ষকদের কর্মসূচির খবর জানাচ্ছিলেন। সরকার গঠিত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ৩ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার রাতে 10টায় বুয়েট শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন 1 মাসের মধ্যে সরকার গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও 3 মাসেও তা হয়নি। বলেন ডিপ্লোমা সিন্ডিকেটের নৈরাজ্য এখনো বন্ধ হয়নি, যার কারণে 3 লাখের বেশি বিএসসি ইঞ্জিনিয়ার অধিকার বঞ্চিত হচ্ছেন। দ্রুত রিপোর্ট প্রকাশ না হলে আবারও রাজপথে নামার কথাও জানান শিক্ষার্থীরা। আমাদের ন্যায্য অধিকারের ব্যাপারে যে কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে যে রিপোর্ট প্রিপেয়ারও করা হয়েছে, সেই রিপোর্টটা যত দ্রুত সম্ভব পাবলিশ করতে অনুরোধ করব আমরা। যদি না হয় তাহলে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। ঢাকার ব্যস্ততম তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়ক দখল করে রেখেছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। রাস্তা যেন রূপ নিয়েছে ট্রাক টার্মিনালে। 4 লেনের সড়কে 2টি লেনই চলে গেছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে। এতে প্রতিনিয়ত যানজট লেগে থাকছে এখানকার সড়কগুলোতে। এমনকি ট্রাক স্ট্যান্ড ঘিরে গড়ে উঠেছে মাদক কেনাবেচা ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য। দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। এই ছিমেলের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা ও ব্যস্ততম কাউরান বাজারের পাশে নির্ধারিত ট্রাক স্ট্যান্ড থাকলেও কার্গো, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন দখল করে আছে সড়ক। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, কেন্দ্রীয় ঔষধাগার, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, কেন্দ্রীয় খাদ্য গুদাম ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তেজগাঁও এলাকায়। অথচ রাস্তার 60% যানবাহন দখলের ফলে তৈরি হয় তীব্র যানজট, পোহাতে হয় ভোগান্তি। এর কারণে হয় কি যে ট্রাফিক হয় বা একদিক থেকে গাড়ি আসলে হচ্ছে আরেক দিকে গাড়ি যেতে পারে না। ট্রাকগুলো থাকলে দেখা যায় যে ভালোভাবে যেতে পারে না, এখান থেকে একটা জ্যামের সৃষ্টি হয়। অফিস থেকে বাইরে একটা রিক্সায় উঠলে ঘন্টার পর ঘন্টা, ফার্ম গেটে যাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। শুধু তাই নয়, বেড়েছে মাদকদ্রব্যের কারবার ও ছিনতাইয়ের দৌরাত্ম্য। নিরাপত্তা নিয়ে সংশয় পথচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকাবাসী। ভোরে আমাদের ক্লাস থাকে 8টার দিকে। এখানে ট্রাকগুলি রাখার জন্য কিন্তু আমরা স্পেশালি মেয়েরা ছেলেরা উভয়ে অনেক বেশি প্রবলেম ফেস করি। পরিস্থিতি ভয়াবহ খারাপ, এখন কোনো নিয়ন্ত্রণ নেই কিছু। একটা ইয়ার্ড বানাই নিছে, এখানে গাড়ি মেরামত করা, ঠিক করা, ওয়েল্ডিং করা। আবার এই রাস্তায় সন্ধ্যার পরে ওদের একটা মাদকের আড্ডা বসে। বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জানান, তেজগাঁও ট্রাক টার্মিনালে জায়গা সংকট থাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান রাখতে হচ্ছে রাস্তায়। তেজগাঁও বহুতল ট্রাক টার্মিনালের জন্য গণপূর্তের 5 একর জায়গা বরাদ্দ দেওয়া হলেও অনুমোদন বাতিল করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এটা আমাদের প্রশাসক যারা আছে মেয়রের দায়িত্ব নিচ্ছে যে এটা আপনার দেওয়ার পরে, তখন আমরা বলছি যে আমরা এটা লাইন করে দেন, আমরা ইনশাল্লাহ রুটে কোনো গাড়ি ভাগিং করবো না। অর্থাৎ আমরা সরকারিভাবে যা করণীয় আমরা টার্মিনাল করে দেন, সরকারের রুল মেনে আমরা চলব। রাস্তায় রাখা ভারী যানবাহন উচ্ছেদ করতে একাধিকবার অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে অভিযানে কয়েক ঘন্টা পরই আবার রাস্তা দখল করে নেয় ট্রাক মালিক শ্রমিকরা। অবৈধ ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান উচ্ছেদ করে নিরাপদ পরিবেশের দাবি এলাকাবাসীর। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।
রংপুরকে শিক্ষা ও স্বাস্থ্যের নগরী বলা হলেও দীর্ঘ সময় ধরে এখানে প্রসার ঘটেনি ব্যবসা বাণিজ্যের। গ্যাসের অভাবে শিল্প কারখানা গড়ে না উঠায় বাড়েনি কর্মসংস্থানও। স্থানীয়দের মতে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন পরিকল্পনা না নেয়ায় পিছিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। নির্বাচন ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। প্রতিশ্রুতিতেও এসেছে ভিন্নতা, আর যোগ্য প্রার্থী বেছে নেওয়ার প্রতীক্ষায় আছেন সাধারণ মানুষ। রফিকুল ইসলামের রিপোর্ট। রংপুর সিটির 25টি ওয়ার্ড আর সদর উপজেলা নিয়ে রংপুর 3 আসন। ভোটার সংখ্যা 5,19,970 জন। এখানে 70% শিক্ষার হার ধরা হলেও বেকারত্বের হার 6.9%। কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষোভ আছে প্রান্তিকে। নিয়ম নীতি না থাকার কারণে এখানে কর্মস্থান তৈরি হচ্ছে না। কর্মসংস্থান নিয়ে যারা ভাববে এরকম প্রার্থীকে আমরা ভোট দেবো। কোনো বড় বিদেশি বিনিয়োগ এখানে রংপুরে নাই। ভোট নেয় আর চলে যায়, কেউ আর কাজ করে না। আনো আর মারো ধরো খাও পকেট ভরাই, তারা রাস্তাঘাটে কাজ করবে না, দেশেরও কাজ করবে। কৃষি নির্ভর রংপুরে অর্থনীতিতে গতি ফেরানোর মতো নেই ভারী কোনো শিল্প কারখানা। ছোট বড় উদ্যোক্তা থাকলেও নেই দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। জাতীয় বাজেটে সমতার বদলে আঞ্চলিক বৈষম্যের কপাট খোলার নেতৃত্বে না থাকার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। বলছেন দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এখানকার উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির সমতা ফেরাতে দরকার যোগ্য প্রতিনিধি। সুস্পষ্ট বৈষম্য দেখা যায় সব দিক দিয়ে, আমাদের এই বঞ্চনা এবং আমাদের বৈষম্য শিকার। এই জন্য আমাদের সত্যিকারের এমন একজন নেতা দরকার যে নেতার হাত ধরে এই অঞ্চল আবার পুনর্জীবিত হবে। এমন পরিস্থিতিতে আসছে নির্বাচনে নতুন মুখ পেয়েছে বিএনপি জামাত। পল্লীগ্রাম থেকে নগরের অলিগলি, ঘর থেকে মহল্লা, হাট বাজারে ছুটছেন প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা। জনসাধারণের মেজাজ বুঝে তাই প্রতিশ্রুতিতেও এসেছে ভিন্নতা। যানজট নিরসন, রংপুরে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরিকরণ, চিকিৎসা স্বাস্থ্য এর মান উন্নয়নকরণ, কুটির শিল্প সহ যত কর্মের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করো। এখানে শিল্প গড়ে তোলার জন্য যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। আমাদের অনেক কিছু করার আছে। সে লোককে আমরা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা মতো উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। বসে নেই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। তাদের কণ্ঠেও এসেছে দীর্ঘদিনের বঞ্চনার কথা। সুযোগ পেলে সবার আগে কর্মসংস্থানের সঙ্গে ফেরাতে চান আঞ্চলিক উন্নয়নের সমতা। নাগরিক অধিকারগুলো ফিরায় না দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমার কোনো বিশ্রাম নেই। এই বৈষম্যর মূলোৎপাটনে কাজ করার জন্য একটি সঠিক নেতৃত্বের প্রয়োজন, বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। তবে এবার রাজনৈতিক সমীকরণ কি হবে তা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। গভীর রাতে 2 ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। তবে ডিবির দাবি সেই অভিযোগ সত্যি নয়। কোনো ব্যবসায়ী নয়, গ্রেফতার করা হয়েছে মূলত নকল টাকা কারবারিদের। জাল টাকা ছাপানোর চক্রের সঙ্গে জড়িত এই দুজনই রোহিঙ্গা নাগরিক, যার প্রমাণ মেলে ডিবির তদন্তে। শাহাদাত নিশাদের রিপোর্ট। শনিবার রাত আনুমানিক 11:50 ওয়ারী থানাধীন জুরিয়াটুলির বনগ্রামের একটি ভাড়া বাসায় হানা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘরে ঢুকতে পুলিশের চোখে পড়ে টাকা গণনার মেশিন। দেখছেন তো আমরা কি সঠিক আছি? এক পর্যায়ে তল্লাশি করে উদ্ধার হয় প্রায় 6 লাখ টাকার জাল নোট। সেখান থেকে উদ্ধার হয় 19,70,000-এর আসল নোট। জব্দ করা হয় 2টি স্ট্যাপলিং মেশিন ও পিন। এর সঙ্গে জড়িত থাকা নুরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে ডিবি। সোনালী ব্যাংকে যে সকল কাগজ যেগুলো আছে উপরে যেগুলোকে দেওয়া হয় যাতে করে মানুষের মনে একটা মানে হয় যে এটা হচ্ছে ব্যাংকের টাকা, সেটাও কিন্তু তাদের কাছে আমরা পেয়েছি। মূলত এদের কাজ ছিল ছাপানো টাকা কেটে সাইজ করা, যা বিক্রি হতো আসল টাকার বিনিময়ে। তবে চক্রের কেউই কাউকে চিনেন না। টেকনাফের নীলা এবং হচ্ছে ওয়াইকং এলাকার বাসিন্দা বলে তারা নিজেদেরকে বলে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে তারা হচ্ছে তাদের যে অ্যাকসেন্ট এবং তাদের যে কথাবার্তার ধরন, তারা হয়তো বা পুরাতন রোহিঙ্গা হতে পারে, এটা আমাদের কাছে মনে হয়। এবং তাদেরকে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা বলে যে তারা এখানে বেশ কিছু কয়েক মাস ধরে মানে অবস্থান করছে এবং তাদের মূল কাজটি হচ্ছে যে মানে মূল টাকার সাথে জাল টাকাকে মিক্স করে সেটিকে আবার নতুন করে পিন আপ করে বাজারে ছড়িয়ে দেওয়ার একটা কাজ তারা করছেন। ডিবির জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় গ্রেফতার 2 ব্যক্তিকে নিয়ন্ত্রণ করত খায়রুল নামে এক ব্যক্তি, যার বাড়ি টেকনাফ। আগামী নির্বাচনকে ঘিরে চক্রটি জাল টাকা ছড়াচ্ছে কিনা সে বিষয়েও তদন্ত করছে ডিবি। এই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কিংবা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে অস্ত্র কিংবা হচ্ছে মাদক কিংবা হচ্ছে অন্যান্য যে কোনো জিনিস দিয়ে
দেশের অর্থনীতিকে নষ্ট করা কিংবা হচ্ছে জাল টাকার ছয় লাভ করে যে বাংলাদেশের যে অর্থনীতিটা আছে সেটাকে নষ্ট করার একটা প্রয়াস বিভিন্ন মহলের থাকতে পারে। সেটা যদি এখানে থাকে তাহলে আমাদের তদন্তে আমরা সেটাকে দেখব। জাল টাকা বিক্রির পুরো চক্রকে ধরতে তৎপর থাকার কথাও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। হচ্ছে জাল টাকার 6 লাখ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জায়গাটাকে কিন্তু আমাদের এটাকে Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে 29 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রোববার নতুন করে 14 জেলায় জেলা প্রশাসক নিয়োগ প্রদান করা হয়। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। এর আগে শনিবার মধ্যরাতে 15 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। রোববার সংস্থাটির পরিচালক এ.কে.এম. খায়রুলের সই করা এক অফিস আদেশে এই নির্দেশ জারি করা হয়। এতে বলা হয়, মেট্রো রেল ভবন, ডিপো এলাকা, মেট্রো রেল স্টেশন, ডিএমটিসিএল এর আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংস্থাটি বাড়তি সতর্কতা জারি করেছে। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজধানীতে অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা দেশে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, দাবির বিষয় শিক্ষকরা কি বলছেন, কি জানতে পেরেছেন জানাবেন। শেরপুরেও কিন্তু সারা দেশে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় যে শিক্ষকদের যে অবসর কর্মসূচি, এটা দিনব্যাপী কিন্তু পালন হচ্ছে। আজকে সকাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু ঘুরে দেখেছি। স্কুলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নিয়মিতভাবে স্কুলে এসেছে এবং তারা কিন্তু মানে ক্লাসে শিক্ষকদের উপস্থিতি না থাকায় তারা কিন্তু খেলাধুলায় কিন্তু তারা ব্যস্ত। এ ব্যাপারে কিন্তু অভিভাবকরা উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং শিক্ষকরা কিন্তু আমাদের জানিয়েছে তারা কিন্তু আসলে এই যে শিক্ষার্থীদের যে পড়াশোনার যে ব্যাঘাত তারা কিন্তু ইচ্ছা করে করতে চাচ্ছে না, কিন্তু সামগ্রিক স্বার্থে তারা এই অনশন কর্মসূচিতে তারা বাধ্য হচ্ছে। তাদের শিক্ষকদের দাবি হচ্ছে যদি সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবিগুলো তারা মেনে নেয় তাহলে কিন্তু তারা কিন্তু এই যে তাদের যে পড়াশোনার যে গ্যাপ তৈরি হবে এই গ্যাপ কিন্তু তারা দ্রুত কিন্তু ফিল আপ করবে। আমি একজন প্রাইমারি স্কুল শিক্ষকের সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আপনারা কি ধরনের কর্মসূচি পালন করছেন আর কি চাচ্ছেন আপনারা? আমাদের যে 3 দফা দাবি 10ম গ্রেড সহ আমরা এটা দ্রুত বাস্তবায়ন চাই। এই বাস্তবায়নটা হইলেই আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। আমরা চাই না আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হোক। কারণ আপনি শুনছিলেন শিক্ষকরা কিন্তু আসলে মানবিক বিষয় বিবেচনা করে কিন্তু শিক্ষক বাচ্চাদের কিন্তু তারা টেক কেয়ার করছে, কিন্তু সামগ্রিক বিবেচনায় তারা কিন্তু ক্লাস বর্জন করছে। সরকার দ্রুত সময় এই দাবি মেনে নিলে তারা কিন্তু দ্রুতই আবার ক্লাসে ফিরে যাবে। এই ছিল শেরপুর থেকে শিক্ষকদের কর্মবিরতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ সারা দেশে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল ইসলাম। বরিশালে বেড়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, গত 24 ঘন্টায় কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, কি অবস্থা সেখানে জানাবেন বিস্তারিত। দেখুন, বরিশালে কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং বরিশাল সহ বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেখানে কিন্তু প্রতিনিয়তই আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি আছে 446 জন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছে 155 জন। এর মধ্যে বরগুনাতে সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এবং গত 24 ঘন্টায় 42 জন রোগী কিন্তু নতুন করে ভর্তি হয়েছে বরগুনাতে এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। আমরা যারা ডেঙ্গু রোগী আছে তাদের সাথে কথা বলেছিলাম এবং বলে যেটা জানতে পেরেছি যে আগে আমরা দেখতাম যে ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশালে যে তাদের যে স্বজন যারা আছে তাদের কাছে কিন্তু চিকিৎসা নিতে আসতো। তবে এখন কিন্তু বরিশালেই কিন্তু বা বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে সেখানে কিন্তু রোগীদের আক্রান্তের সংখ্যাই কিন্তু দিন দিন বাড়ছে। স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, স্বাস্থ্য বিভাগ যেটা জানিয়েছে যে প্রতিনিয়তই তারা আসলে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে, তারা প্রচারণা চালাচ্ছে, পাশাপাশি ডেঙ্গু রোগী যারা আছে তাদের যাতে কোনো ধরনের চিকিৎসা সেবায় যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছে বলে কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। পাশাপাশি সবাইকে সচেতন থাকারও কিন্তু আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে তরিকুল ইসলাম ভুট্টো নামে এক কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার সন্ধ্যায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিউনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নির্মম এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বগুড়া থেকে প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট। মুরগি চুরি নিয়ে সৃষ্ট বিরোধে বগুড়া গাবতলীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভুট্টো নামের এক দিনমজুর। মাস 6 আগে মামাতো ভাইদের খামার থেকে 42টি মুরগি চুরির ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল। সম্প্রতি এরই বিরোধের জেরে স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে। এরই জেরে রোববার বিকেলে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কীর্তনিয়া বাজারে স্বাধীনের অনুসারীরা ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা দ্রুত তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাজার থেকে যাইতেছে, যাওয়ার টাইমে এর পিছন থেকে ভ্যানের উপর থেকে নামায় দাও মারে মারা ফেলে দিচ্ছে। ওনার মতন মানুষ হয় না, কারোর সাথে কাজে ঝগড়া এরকম কোনো কিছুর ওনার রিপোর্ট নাই। কিন্তু আসলে যে ভালো মানুষ একটা দুনিয়া থেকে এভাবে চলে যাওয়া আসলে এটা মেনে নেওয়ার মতন কোনো সাবজেক্টই নাই। আমার মনে করেন যে ফাঁসি যাচ্ছে আর কি, কেন এভাবে একটা ভালো মানুষ মারলো। আশেপাশে গ্রামের থেকে একটা লোক যদি খারাপ করে কয় আমরা বিচার চাই না, আর যদি সবাই ভালো করে কয় এর ন্যায্য বিচার আমরা চাই। পুলিশ জানায় নিহত ভুট্টোর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখানে ভিকটিম তরিকুল ইসলাম ভুট্টো, ওনার সাথে একটু পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ওনাকে এখানে নিয়ে আসা হয় গুরুতর জখম অবস্থায়। পরবর্তীতে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সম্প্রতি ড্রেন নির্মাণে পানির মধ্যে ঢালাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে কাজের মান নিয়ে।
স্থানীয়দের দাবি ভোগান্তি নিরসনে দ্রুত সম্পন্ন করা হোক নির্মাণের কাজ। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নৌমহল, নন্দীবাড়ি, শানকিপাড়া সহ বেশ কয়েকটি স্থানে রাস্তা ও ড্রেনের কাজ চলছে। কয়েকটি প্যাকেজের আওতায় 223 কোটি টাকার কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জান্নাত কনস্ট্রাকশন। নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সম্প্রতি নৌমহল এলাকায় পানির মধ্যে ঢালাই দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন নগরবাসী। যেখানে যে ঢালাইগুলি হচ্ছে, এই ঢালাইগুলি সঠিক পদ্ধতিতে হচ্ছে না, যেভাবে দিচ্ছে ও চিরেগুলি ভেঙে পড়বে এবং যেভাবে দেওয়ার কথা সেই নিয়ম মাফিক হচ্ছে বলে মনে হচ্ছে না। ঢালাইগুলো হচ্ছে একটু নিম্নমানের, যেমন ধরুন মনে হচ্ছে যে মাটি, এই মাটির ঘর বানানোর যেরকম এরকম একটু সিমেন্টের ব্যবহার মনে হয় কম হচ্ছে। এগুলো একটু দৃষ্টি রাখা দরকার। প্রশাসনের, সিটি কর্পোরেশনের যে যারা রয়েছে এবং যারা কাজ করছে, দুই পক্ষ যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে এই পানির মাঝে ঢালাই করা এটা কখনোই হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে, এটা চরম লজ্জাজনক। জান্নাত কনস্ট্রাকশনের প্রকৌশলীরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও শ্রমিকরা পানির মধ্যে ঢালাইয়ের দায় স্বীকার করেছেন। আগে যারা কাজ করছিল তখন ভালো মিস্ত্রি ছিল না বা ইয়া ছিল না, হেল্পার দিয়ে কাজ করছে, ওরা বুঝে নাই, তার জন্য আমি এখানে আমার আনা হয়েছিল যে কাজটা যে সুন্দর করে করা হয়। সাইড দিয়ে পানি বন্ধ করার মতো সুযোগ নাই, কিন্তু ঢালাই করছে আমি শুকনা মতো, মোটর আছে, মোটর দিয়ে শুকায় নিয়ে তারপর ঢালাই করছে। অভিযোগ সত্যি হলে জান্নাত কনস্ট্রাকশনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। জান্নাত কনস্ট্রাকশনের সাথে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আজকে এই অভিযানে যাবেন এবং আপনার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম এই ব্যাপারে গিয়ে ওনারা ব্যবস্থা নেবেন এবং আমাকে অবহিত করবেন। প্রশাসনের হস্তক্ষেপে কাজে আসবে গতি, কমবে ভোগান্তি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।